ওয়ান ইউজ করে ওয়ান এখানে আমি ইউজ আমার করে নাম এখানে আমি লিখলাম। আমার নাম এখন লিখলাম। হ্যাঁ আপু হ্যাঁ আপু দেখাচ্ছি। ওয়ান ইউজ করে আমি আমার নাম ওয়ান ইউজ লিখছি, করে আমি আমার নাম কিন্তু আমি লিখছি, চাচ্ছি আমার কিন্তু এখানে আমি টু চাচ্ছি থাকবে না, আমার অন্য এখানে একটা টু লেটার থাকবে না, থাকবে। অন্য একটা এই লেটার ক্ষেত্রে থাকবে। আপনি এই করবেন কি, ক্ষেত্রে আপনি করবেন কি, প্রথমে ওয়ান দিয়ে যে জিনিসগুলো লিখবেন, মানে 1 2 3 4 দিয়ে যে টপিকটা বা যে জিনিসটার নাম আপনি লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে আমি ফেলবেন। আমার নাম আমি আমার নাম বা লিখলাম আকাশের বা নাম আকাশের নাম লিখলাম। হ্যাঁ, এখন হ্যাঁ, চাচ্ছি আমাদের এখন চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের নাম হবে বা সেশন হবে, সেটা হচ্ছে আমি অন্য নাম্বারে অন্য নাম্বারে দিব। তো হ্যাঁ, এক্ষেত্রে তো করবেন কি, এক্ষেত্রে করবেন কি, আপনি এভাবে 1 2 প্রথমে 3 দিয়ে যে জিনিসগুলো লিখতে দিয়ে চাচ্ছেন যে জিনিসগুলো ওই লিখতে জিনিসগুলো আগে চাচ্ছেন শুরুতে ওই লিখে জিনিসগুলো আগে শুরুতে লিখে ফেলার ফেলবেন। পরে লিখে আপনি ফেলার পরে ওয়ানের নিচে অ্যাড আপনি করতে ওয়ানের চাচ্ছেন, নিচে অ্যাড করতে কার্সরটাকে চাচ্ছেন, এখানে নিয়ে গিয়ে কার্সরটাকে এখানে আপনি নিয়ে গিয়ে যেভাবে এন্টার দিয়ে আপনি নিচে যেভাবে নামবেন, এন্টার দিয়ে নিচে নামবেন, দেখেন আপনার এখানে 2 দেখেন চলে আপনার আসছে। এখানে 2 চলে এটাকে আসছে। আপনি ব্যাক স্পেস এটাকে দিবেন, আপনি কেটে ব্যাক দিবেন, স্পেস দিবেন, কেটে দিয়ে দিবেন, আপনি যখন এখান থেকে আপনি এখান থেকে দেখেন দিয়ে দেখেন আমি যখন এখানে দিয়ে এখন আমি অ্যাড যখন সিলেক্ট এখানে করব, এখন এস সিলেক্ট করব, আমি অ্যাড দেখেন দিয়ে এখন লিখতে এখানে পারতেছি। আমি এ দিয়ে লিখতে পারতেছি। এরপর আমার বি লাগবে, এরপর আমার বি লাগবে, এই যে নিচের আবার এন্টার এই যে দিব, বিতে গিয়ে আমি আবার লিখতে এই যে পারবো, বিতে গিয়ে আমি সি দিব, লিখতে আবার পারবো, এখানে আমি সি লিখতে দিব, পারবো। আবার এখানে আমি লিখতে পারবো। বিষয়টা বুঝতে পারছি আপু? বিষয়টা বুঝতে অর্থাৎ পারছি আপু? আমি অর্থাৎ নাম্বার আমি নাম্বার সিরিয়াল দিয়ে বা যখন কোনো দুইটা আমি আবার দেখাই, আমি এখানে 1 আমি 2 এখন দিয়ে এখানে লিখছি, 1 2 এখন দিয়ে আমি লিখছি, চাচ্ছি এখন আমি চাচ্ছি নিচে লিখবো। অ্যারো দিয়ে লিখবো। আচ্ছা, এইটার জন্য আমি একটু বলি, আপনারা ইন্টারমিডিয়েটে এইচটিএমএল পড়ছিলেন, ওখানে নেস্টেড লিস্ট ছিল, এটা মনে আছে? এটা হচ্ছে সেম নেস্টেড লিস্টের মতো, আইসিটি তে পড়ছিলেন, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট। হ্যাঁ, হ্যাঁ, সেম সেম কাজটা কাজটা আপনি এগুলোর ক্ষেত্রে করতে পারবেন, যে যে আপনি এখন এই যে এখানে আমি লিখলাম, কিন্তু আমার ডট চলে আসছে, আমি চাচ্ছি এখানে ডট আসবে না। ডট তো আমি ডট দিয়ে যেগুলো লিখতে চাচ্ছি ওগুলো শুরুতে লিখে ফেলবো। লিখলাম। হ্যাঁ, লিখার পরে এইটার নিচে যখন আমি অন্য একটা জিনিস বা আইকন ইউজ করতে চাচ্ছি, তখন আমি এখানে এটা কার্সারটা নিয়ে ব্যাকস্পেস দিয়ে এখান থেকে যেটা অ্যাড করতে চাচ্ছি ওটা সিলেক্ট করে দেব। দেখেন এখানে এটা চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি। সেম কাজটা আমরা পিসিতেও করতে পারবো। পিসিতে যখন আমরা পিসিতে কিছু শেয়ার করি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। প্রশ্নটা হলো, আমরা যখন লিখতেছি, আমরা যখন পিসিতে যেমন দেখছিলাম যে পেজগুলো ভাগ ভাগ হয়ে আসে, মোবাইলে তো পেজগুলো ভাগ ভাগ হয়ে আসে না, যে কয়টা পেজ লিখলাম। একবারে যখন আমরা মানে ডাউনলোড করতে যাই তখন বোঝা যায় যে কয়টা পেজ লিখলাম। এটার কি কোনো সমাধান আছে? এটা হচ্ছে তুমি এটাকে ভিউ অন করে লিখতে পারো। দেখো নিচে কোনটাতে লিখতেছো এটা আসতেছে। এটা একটু দেখান ভাইয়া। সি ডটে গিয়ে এখান থেকে যে ভিউইং মোডটা অন করে দিবা। তখন দেখো তোমার এই যে আসছে ট্যাব 1, ট্যাব 2। হ্যাঁ, বুঝতে পারছি। জি, বুঝছি। আচ্ছা, ওই জিনিসটা আমি এখান থেকে পিসি থেকে একবার দেখাই দিই। আইকনের বিষয়টা এই যে দেখেন এখানে সেই কাজটা আমি এখান থেকে আমার নামটা কপি করলাম, নাম্বারের লিস্ট মেনুতে গেলাম, এটা দিয়ে শুরু হয়েছে। এখন আমি নিচে যখন এন্টার দিচ্ছি আমার এটা চলে আসছে। এটাতে আমি যা লিখতে চাইতেছি এটাকে আমি লিখে ফেলবো। এইভাবে করে এই বুলেট পয়েন্ট দিয়ে যতগুলো লিখতে চাইবো সব লিখে ফেলবো। এরপরে যখন যে বুলেট পয়েন্টটা চেঞ্জ করতে চাইবো সেম এখানে কার্সরটা নিয়ে এন্টার দেওয়ার পর এটাকে মুছে দিব। মুছে দিয়ে নাম্বারের বুলেটস থেকে আমি যে ফরম্যাটটা বা যে স্টাইলটা চাচ্ছি ওটা জাস্ট অ্যাড করে দিব। এরপরে এই স্টাইলে যে কয়টা লিখতে চাচ্ছি লিখার পরে যখন এখানে এই যে লিখবেন, লিখার পরে এন্টার দিবেন, এভাবে করে আপনি দেখবেন সবগুলো চলে আসবে। তো বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি মোবাইল দিয়ে করেছি। পিডিএফ করার পরে আমার কিছু ব্ল্যাঙ্ক পেজ আসছে, আর কিছু পেজের মধ্যে ট্যাব 1 ট্যাব 2 শুধু এগুলো লেখা আসছে।
ওটা হচ্ছে আপু আপনি ওখানে অনেকগুলো ট্যাগ পেজ নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, নিয়ে নেওয়ার ফলে হয়েছে কি আপনি যখন এটা পিডিএফ এ সেভ করছেন ওই ডকুমেন্টটা রিড করার সময় সবগুলো এটা একসাথে পিডিএফ করে ফেলছে। আপনি হচ্ছে ওই পেজে আমি এখানে যেটা দেখালাম একসাথে আপনি অনেকগুলো ট্যাগ নিয়ে নিচ্ছেন, মানে অনেকগুলো পেজ আপনি নিয়ে নিচ্ছেন আপনার ওই ডকুমেন্টটা। ওই কারণে যে পেজগুলোতে কোনো লেখা ছিল না ট্যাব 1 ট্যাব 2 দিয়ে জাস্ট ওটা একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এটা সমাধান হচ্ছে আপনি যে পেজে কাজ করতেছেন ট্যাব 1 ওটার কাজ শেষ হলে যখন আরেকটা পেজে যাবেন ট্যাব 2 দিয়ে তখন আপনি এভাবে যখন লিখবেন তখন ওই প্রবলেমটা ফেস করবেন না। আচ্ছা 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 আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ সেম প্রবলেম তো আমারও হয়েছে। আমি হচ্ছে 3টা ট্যাব নিছিলাম, 2টা ডিলিট করে দিচ্ছি, 3 নম্বর ট্যাবে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ ফোনে যখন আমি এটা করছি, ক্লিক করছি, তো এখন ফার্স্টের পেজটা হলো ব্ল্যাঙ্ক একদম। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড এন্ড থার্ড পেজে আমার লেখাগুলো ওইখানে শো করতে। হ্যাঁ ওই তুমি যে পেজে কাজ করবে ওটাতে শো করবে, যেটা খালি থাকবে ওটা ব্ল্যাঙ্কই থাকবে। তুমি থার্ড পেজে যে লিখছো ওই যে থার্ড পেজে রয়ে গেছে। জি, কিন্তু আমি তো থার্ড পেজেই লিখছি, থার্ড ট্যাবেই তো লিখছি, কিন্তু থার্ড ট্যাবের প্রথম যেই পেজটা এটা হচ্ছে একদম সাদা, তারপর থেকে হয়েছে লেখাগুলো শো করতেছে। আমি কি একটা স্ক্রিনশট দিব গ্রুপে? হ্যাঁ একটা স্ক্রিনশট দাও তো গ্রুপে, আমি একটু দেখি। আচ্ছা স্ক্রিনশট দিয়ে আর কারো কোনো প্রবলেম ফেস করছেন? হ্যাঁ একটু চেক করেন, দিছি। আচ্ছা ভাইয়া তো স্ক্রিনশট দিচ্ছে। আবু বা ভাইয়ার আপনারা কেউ কি কোনো প্রবলেম ফেস করছেন? ভাইয়া এই সেম প্রবলেমই। হ্যাঁ ওই ব্ল্যাঙ্ক পেজটা ডিলিট করব কিভাবে ওইটা একটু দেখা দিবেন মোবাইলে। আপনি এই যে পেজটাতে কাজ করছেন না পিডিএফ করার সময় ওই যে পেজে একটা সর্টিং আছে, ওটা অটোমেটিক্যালি আপনার ওটা ওই যে থার্ড পেজ যেটা থেকে কাজ করছেন এর পরের পেজটা থেকে নিয়ে নিছে। হ্যাঁ আর আপনার এই পেজটাতে পেজের যে মার্জিনে কিন্তু প্রবলেম আছে। আপনাদের বেশ কয়েকজন আমি কাজ দেখছি অনেকের অ্যালাইনমেন্টটা ঠিকভাবে হয় নাই, আর অনেকের হচ্ছে আপনার হেডলাইন বা হেডিং গুলো ইউজ করছেন, ওখানে আমি ফন্ট সাইজ বলছিলাম, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আর ভাইয়ের যে প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে ভাইয়া আপনার ওই যে পেজটাতে কোনো টেক্সট নাই কাজ নাই ওটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এর বাকি পরের পেজ থেকে এটা নিয়ে নিছে। হ্যাঁ জি, কিন্তু এটা ল্যাপটপে তো কি দেখাচ্ছে, আবার ফোনে এমন দেখাচ্ছে। ইভা আপু একটা স্ক্রিনশট পাঠিয়েছেন। আপু আপনারও সেম প্রবলেম, আপনি হচ্ছে এন্টার দিয়ে নিচে নেমে গেছেন, তো আসলে মোবাইলে আপনার ওই যে ভিউ মুডটা চালু না করার কারণে আপনি বুঝতে পারেন নাই যে কোন পেজটাতে আপনি কাজ করতেছেন। হ্যাঁ তো যে পেজগুলোতে আপনি কাজ করছেন ওইখান থেকে আপনার ডকুমেন্টটা যখন আপনি সেভ করছেন ওটা ওখান থেকে যেই পেজে লেখা আছে ওটা নিয়ে সেভ হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়গুলো? এটা সলভ করব কিভাবে ভাইয়া বুঝতে পারছি? জি থ্যাংক ইউ। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই কোন একটা লেখাতে লিংক করতে হবে, ওইটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা দেখাই দিচ্ছি। এই যে দেখো, যে লেখাটাকে তুমি লিংক করতে চাইতেছো ওই লেখাটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে দেখো এখানে এই যে একটা আইকন আছে, এই আইকনটাতে চলে যাও। এই আইকনটাতে ক্লিক করার পরে তুমি যেইটা লিংক করতে চাইতেছো, এখানে হচ্ছে আমি আগে কিছু তোমার কোনো ফাইল লিংক করতে চাইলে হ্যাঁ ওই ফাইলের নামটা এখানে আছে, মানে গুগল শিটের কোনো ফাইল বা পিডিএফ যদি লিংক করতে চাও সেটা এখান থেকে ক্লিক করে যখন তুমি অ্যাপ্লাইতে দিবা সেটা লিংক হয়ে যাবে। অথবা তুমি অন্য কোনো ওয়েবসাইট বা এর লিংক যদি তুমি এখান থেকে করতে চাও, মনে করো আমি উইকিপিডিয়া তিতুমির কলেজের ওয়েবসাইটটা আমি লিংক করব, এই যে এখান থেকে ওয়েবসাইটটা কপি করবা।
কপি করে হ্যাঁ। এখানে তুমি পেস্ট করবে। পেস্ট করার পর দেখো যখন তুমি অ্যাপ্লাই ক্লিক করবা এই যেটা ব্লু কালার হয়ে গেছে। যখন এখানে তুমি এই যে দেখো আমি ক্লিক করব বা পিডিএফ করে তুমি যখনই পাঠাবা, উনি যখন এই ওয়ার্ডটার উপর ক্লিক করবে অটোমেটিক্যালি এই যে এখানে ওয়েবসাইটের লিংকটা দেখাবে এবং এখানে ক্লিক করার পর আমাকে এই যে তিতুমির কলেজ ওয়েবসাইটে নিয়ে যাবে। বুঝতে পারছি? মোবাইলের মধ্যে কি এই আইকনটাই থাকবে? হ্যাঁ, মোবাইলেও তুমি সেম আইকনটা পাবা। যখনই তুমি কোন একটা ওয়ার্ডকে সিলেক্ট করে লিংক করবে সেম আইকনটা পাবা। ওখান থেকে জাস্ট ওটাকে সিলেক্ট করে লিংকটা কপি করে যখন তুমি পেস্ট করবা দেখবা ওটা অটোমেটিক্যালি লিংক হয়ে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা, আর ভাইয়া কোনো মোবাইল প্রবলেম? দিয়ে ফটো এডিট করা একটু দেখিয়ে দিতেন, ইমেজ অ্যাড করা মোবাইল দিয়ে। ইমেজ অ্যাড করাটা? জি। ঠিক আছে আপু, আমি দেখিয়ে দিচ্ছি। ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। জি আপু আপনার প্রবলেমটা বলেন। তারপরে ওই পেজ যদি না লাগে তাহলে ডিলিট করবো কি করে? বুঝতে পারিনি আপু। আচ্ছা, আমি আমার ইমেজের প্রবলেমটা সলভ করে দিই। আমি যদি পেজ ডিলিট করতে চাই তাহলে পেজ ডিলিট করবো কি করে? আচ্ছা ঠিক আছে ওকে। এই যে দেখেন এখান থেকে ছবি অ্যাড করবেন না। আপনি যেখানে ছবিটা অ্যাড করতে যাচ্ছেন কার্সরটা রাখার পরে এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে চলে যাবেন। সরি প্লাস অপশন থেকে আমরা এই যে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে আপনাকে ফ্রম ফটোজ দেখাচ্ছে, ফ্রম ক্যামেরা দেখাচ্ছে। হ্যাঁ, আপনার গুগল ড্রাইভে যদি কোনো ছবি থাকে এটা আপনি এখানে পাবেন বা গুগল ফটোস থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, এখানে আছে এরপরে যে আপনার গ্যালারি যে অপশনটা থেকে আপনি ছবিটা নিতে চাচ্ছেন। সাপোজ আমি এই ছবিটা নিব, সিলেক্ট করে আসছে না। এরপর দেখেন ছবিটার উপর আপনি যখনই ক্লিক করবেন এখানে নিচে কিছু অপশন চলে আসে। আমরা যে টেক্সট র‍্যাপিং বা এই যে অপশনটা দেখাচ্ছিল এই যে অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন এই যে এখানে অপশন আছে টেক্সট র‍্যাপ টেক্সট দেওয়ার পরে আপনি এই যে টিক চিহ্নতে দিয়ে দিবেন। টিক চিহ্নতে দেওয়ার পরে এখন দেখেন আপনি এটাকে এই যে এখান থেকে ছবিটার উপর যখন আপনি এই যে কাজ করার পর অপশন আসবে, এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কতটুকু চাচ্ছেন এটাকে আপনি ছোট করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া, ফোন থেকে যে কোনো একটা লাইন বা যে কোনো একটা ওয়ার্ডকে আমরা আলাদা ফন্ট ব্যবহার করতে পারি না? মানে আমার এই সমস্যাটা ফেস হইতেছিল যে ফন্ট একটা ইউজ করলে পুরো টেক্সটের উপর পড়ে গেছে ফন্টটা। ওটা হচ্ছে তুমি ফন্টটা পুরোটা সিলেক্ট করতেছো। তুমি যেটাকে চেঞ্জ করতে চাইতেছো ওটাকে সিলেক্ট করবা। ফন্ট সিলেক্ট করার পরে এটা তোমাকে আমি পিসি থেকে দেখিয়ে দিচ্ছি। এটা এখানে নাই, ফোনে মনে হয় এই অপশনটা নাই। হ্যাঁ ফোনে হচ্ছে কি লিমিটেড কিছু অ্যাক্সেস দিয়ে রাখছে, সবগুলো অ্যাক্সেস দেয়া নাই। এই কারণে আমাদের অনেকগুলো অপশন আমরা এখানে পাই না। এই যে দেখেন এখান থেকে আমি যে ওয়ার্ডটা বা যেটা চেঞ্জ করতে চাইতেছি, যেটা ফন্ট চেঞ্জ করতে চাইতেছি, যেমন এখানে যে ট্রান্সলেশন ওয়ার্ডটা এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এখানে উপর থেকে যে ফন্ট আমি চাচ্ছি এই যে ফন্টটা আমি মনে হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে না, আমাদের এখান থেকে অফ দেখাচ্ছে।
স্ক্রিন শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে। আপনি আবার জয়েন করেন। দেখা যায় তো, দেখা যায়। আপনি আবার জয়েন করেন। আচ্ছা আচ্ছা এই যে ফন্টটাকে সিলেক্ট করে আপনি যখন এখান থেকে যে ফন্ট চাচ্ছেন এই ফন্টটা সিলেক্ট করে দিবেন। দেখেন আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি ভাইয়া? প্রবলেমটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা তাহলে আমরা আচ্ছা আরেকটা আপু বলছো এই ট্যাব নিলে পেজটা ডিলিট করবে কিভাবে? আচ্ছা আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি আপু। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার মোবাইলের স্ক্রিন? হ্যাঁ এই যে দেখেন আমার এখানে দুইটা ট্যাব আছে। আপনি যখন এই যে নিচে ট্যাব অপশনটাতে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। অনেকে বুঝতে পারছিলেন না যে কয়টা পেজ আছে বা কয়টাতে আপনি কাজ করছেন। হ্যাঁ এই যে দেখেন আপনি এখান থেকে প্রিন্ট লেআউট অপশনটাও চালু করে রাখবেন। আপনাদের যখন আমি এটা অপশনটা চালু অফ করে দিচ্ছি দেখেন এখানে আমার কয়টা পেজ আছে। ওটা আমি দুইটা পেজ আছে এটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন এটা চালু করে দিবেন নিচের দিকে যাবেন দেখেন আপনি এখানে কয়টা পেজ আছে এটা পুরো দেখা যাবে। বুঝতে পারছি? এই যে দেখেন ভাই আবার একটু দেখান। আচ্ছা এই যে এখান থেকে প্রিন্ট লেআউট এবং ভিউইং দুটো আমরা অন করে রাখবো। এরপরে ট্যাবের উপর যখন আমরা ক্লিক করব দেখেন এখানে আমাদের কয়টা ট্যাব আছে এটা দেখাচ্ছে। যে ট্যাবটা আমি ডিলিট করতে চাচ্ছি পাশে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যখন আমি ডিলিট দিয়ে দিব দেখেন আমার ওই ট্যাবটা চলে গেছে, ট্যাব 1 আছে। আর এখান থেকে ক্লিক করে আপনি চাইলে রিনেম দিয়ে আপনি ট্যাবের নামটাও আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আচ্ছা আজকে আমরা ক্লাসে দেখব হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড এন্ড রিপ্লেসটা কি? আমার এখানে কোন একটা পুরো একটা অনেকগুলো লেখা আছে পুরো ডকুমেন্টে। আমি ডকুমেন্টে ওই লেখাটাকে খুঁজে বের করে এখান থেকে নির্দিষ্ট কিছু ওয়ার্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটার জন্য আমরা করব কি এডিট মেনুতে চলে যাব। এডিট মেনুতে যাওয়ার পরে নিচের দিকে আসার পর দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস নামে একটা অপশন আমরা পাবো। এখানে যাওয়ার পর আমি যে ওয়ার্ডটা খুঁজতেছি সেই ওয়ার্ডটা আমরা এখানে লিখবো। যে ওয়ার্ডটা খুঁজবো যে ওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছি ওই ওয়ার্ডটাকে আগে খুঁজে বের করব। যেমন আমি এখানে যদি ট্রান্সলেশন ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই ট্রান্সলেশন লিখলাম। লেখার পরে দেখেন আমাকে এখানে গ্রিন করে দেখাচ্ছে ওয়ার্ডটা কোথায় আছে। হ্যাঁ তারপর এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছে 3 of 2 মানে তিনটা পেজের মধ্যে 2 নাম্বার পেজে এটা আছে রিপ্লেস উইথ। এটাকে আমি চেঞ্জ করতে চাই। আমি এখানে কনভার্ট দিয়ে যখন আমি রিপ্লেস ক্লিক করব দেখেন আমার ট্রান্সলেশন ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? আমি যদি আবার একটু করে দেখাই ট্রান্সলেশন
এই যে দেখেন আমার এখানে দুইটা ট্রান্সলেশন ওয়ার্ড আছে। এডিটে যাব, এডিট থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস ট্রান্সলেশন, এটাকে আমি কনভার্টে রিপ্লেস করব। দেখেন ওয়ার্ডটা লেখার পরে এই যে যেখানে ট্রান্সলেশন লেখাটা আছে রিন করে আমাকে এখানে দেখাবে। দেখানোর পরে আমি এখানে যখন রিপ্লেসে ক্লিক করব, প্রথমবার রিপ্লেস করলে একটা শব্দ হবে, মানে যে কোনো নির্দিষ্ট একটা করলে ওটার জন্য একবারে হবে। যখন আপনি রিপ্লেস অল দিবেন, দেখেন সবগুলো ট্রান্সলেশন ওয়ার্ড যেটা ছিল এখানে একটা ছিল, এখানে ছিল, এটা কনভার্টে রিপ্লেস হয়ে গেছে। বুঝতে পারছি। আমাদের কোনো একটা ডকুমেন্ট আমরা সেভ করা বা পুরো রেডি করার পর যখন কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাইবো, তখন সেটা আমরা এখান থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে খুব সহজে এডিট করে নিতে পারবো। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট মেনু। এই ইনসার্ট মেনুতে অনেকগুলো অপশন আছে এবং ইনসার্ট মেনু কাজগুলো অনেক। কেউ যদি কোথাও কোনোটা না বুঝে থাকে সাথে সাথে আমাকে বলবেন। হ্যাঁ, ইমেজের কাজগুলো তো আমরা আপনাদেরকে সেদিন দেখিয়েছি, যেখানে আপলোড ফ্রম কম্পিউটার আছে, ড্রাইভ থেকে কিভাবে আপলোড করে বা ওয়েবসাইট দিয়ে কিভাবে আপলোড করে। শুরুতে যে কাজটা দেখবো ট্যাবল। আমার কোনো একটা ডকুমেন্টের জন্য আমার ট্যাবল লাগবে। হ্যাঁ, এই ট্যাবল দিয়ে আমি হচ্ছে কয়টা ট্যাবল দিয়ে কিভাবে কাজ করব। আমি কোনো একটা লিস্ট রেডি করব বা আমার ডিপার্টমেন্টের বা কোনো একটা কাজের জন্য আমরা এটার জন্য আমরা এই ট্যাবলটা ইউজ করে থাকি। এই ট্যাবলে আমার কয়টা কলাম লাগবে, আমরা এখান থেকে এভাবে করে সিলেক্ট করব। 1 2 মনে করেন আমি পাঁচটা কলাম নিলাম, 6টা কলাম বা 3টা রো নিলাম। আচ্ছা, এই যে এভাবে করে আপনার কাছে ট্যাবলটা আসবে। ট্যাবলটা আসার পর আমরা এখানে কাজটা দেখাচ্ছি। কাজ দিয়ে আপনি লিখলেন নেম, তারপর আপনার সেকশন ডিপার্টমেন্ট আইডি নাম্বার পেমেন্ট। আচ্ছা, লিখার পরে আমরা যে টেক্সটে একটা ফরম্যাটিং শিখছিলাম না, টেক্সটের অ্যালাইনমেন্ট, তারপর এগুলো সব কাজ আমরা এখানে করতে পারবো। যখন আমরা এখানে কার্সরটা রাখবো, দেখেন উপরে এখানে আমাদের যে অ্যালাইনমেন্টের অপশনটা আছে, এখান থেকে আমরা চাইলে এটা অ্যালাইনমেন্ট করতে পারবো। যখন সবগুলোকে একসাথে করতে পারবো, শর্টকাটের জন্য আমরা সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখান থেকে এভাবে একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে অ্যালাইনমেন্ট করে দিতে পারি, বোল্ড করে দিতে পারবো, ইটালিক করে দিতে পারবো, ফন্ট সাইজ বড় ছোট করতে পারবো। এটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ট্যাবলে করতে পারবো। আমরা আবার চাইলে এখানে ট্যাবলে ইমেজ অ্যাড করতে পারবো। কিভাবে ইমেজ অ্যাড করতে পারবো? যে বক্সটা বা যে অপশনটাতে আমরা ইমেজ অ্যাড করতে চাচ্ছি ওটার মধ্যে কার্সরটা রেখে এই যে ইমেজের যে আইকন আছে অথবা ইনসার্ট থেকে ইমেজে চলে যাব। হ্যাঁ, আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, আমি কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। মনে করেন এই ছবিটা নিচে আমি নিয়ে এখানে দিয়ে দেওয়ার পর দেখেন আমার ইমেজের অপশন চলে আসছে। এরপর ইমেজ আসার পর ইমেজের যে অপশনগুলো আমরা কাজ করছিলাম, র‍্যাপ টেক্সট ইমেজের উপর দেখা থাকলে বিহাইন্ড টেক্সট, এখান থেকে আমরা র‍্যাপ টেক্সট সিলেক্ট করে দিব। তাহলে হচ্ছে আমাদের টেক্সটের সাথে ইমেজটা ঘুরবে। কিন্তু আমরা ট্যাবলের ক্ষেত্রে ইমেজের র‍্যাপ টেক্সটটা ইউজ করব না। আমরা এখানে ইউজ করব এই অপশনটা ইনলাইন, যাতে আমার ইমেজটা শুরুতে দেখা যায়, লাইনের মধ্যে দেখা যায়। এজন্য আমরা এখানে ইনলাইন ট্যাবল যখন আমরা ইমেজ ইনসার্ট করব, তখন আমরা এখান থেকে এই ইনলাইন অপশনটা অর্থাৎ একদম শুরুর অপশনটা ইউজ করব, অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট। এই দুইটা থেকে যে কোনো একটা অপশন আমরা এখানে ইউজ করব। আর যদি টেক্সটের উপর ইমেজের উপর লিখতে চাই তখন হচ্ছে আমরা এই যে বিহাইন্ড টেক্সট দিয়ে ইমেজটাকে যখন আমরা মুভ করব, দেখেন আমরা ইমেজের উপর সরি হ্যাঁ বিহাইন্ড টেক্সট দিব। ইমেজটাকে যদি আমরা ধরে নিয়ে যাই, ইমেজটাকে ধরে মুভ করলে আমরা এটার উপর লিখতে পারবো। এটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি?
সবাই কি টায়ার্ড? কেউ কোনো রেসপন্স করছেন না। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইমেজি বিষয়টা গেল। এরপরে দেখেন এখানে আর কি আছে, ট্যাবটা বুঝতে পারছি। ট্যাবলে এভাবে করে আপনি চাইলে এখানে আপনি নাম লিখবেন, সেশন লিখতে পারেন। এভাবে করে আপনার যে ডেটাগুলো আপনি দিতে চাচ্ছেন, ট্যাবলে সাজাতে চাচ্ছেন, সেটাকে আপনি এখানে ইনপুট করবেন। এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, স্মার্ট চিপ। এটা কাজ কি? আচ্ছা, বিল্ডিং ব্লকসটা একটু বলি। বিল্ডিং ব্লকসটা হচ্ছে এই যে এখানে দেখেন চারপাশে কিছু বক্স আছে না, এই বক্সগুলোকে বিল্ডিং বক্স বলে। হ্যাঁ, এজন্য ট্যাবলের চারপাশে যে ঘরগুলো আছে এগুলো বিল্ডিং ব্লক। এজন্য এটা এমন কোনো কাজ নেই, এটা আপনি যখন ট্যাবল ইনপুট নিবেন তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে। এজন্য এটা এক্সট্রা করে দেখানো দরকার। এরপর আমরা যেটা দেখবো স্মার্ট চিপ। হ্যাঁ, স্মার্ট চিপসের কাজ কি? অনেক সময় টেবিলে বা যখন কোনো রিসেপশনে বা কোনো একটা অফিসে এমপ্লয়ি কখন জয়েন করতে বা ডে, হ্যাঁ সবকিছু এই যে এখানে দেখবেন নামের পাশে আইডি নাম্বার দেওয়ার পরে বা পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ বাই এগুলো দেখায়। এই জিনিসগুলো আমরা কিভাবে করব? স্মার্ট চিপস অপশনটা থেকে এখানে দেখেন ডেটের একটা অপশন আছে। হ্যাঁ, এটা দিয়ে আপনি চাইলে এখানে টাইম জোন সেট করে আপনার ইভেন্ট বা কোনো একটা ডেট আপনি এখানে মার্ক করে রাখতে পারবেন। যেমন আমি 26শে ফেব্রুয়ারি বা কালকে 21শে ফেব্রুয়ারি দিয়ে টাইম দিয়ে 12 PM টাইম জোন GMT 12, যেটা আমাদের যে টাইম জোন স্ট্যান্ডার্ডে আমরা দেওয়ার পরে এটা দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে এখানে আমরা ডেটটা অ্যাড করে দিতে পারবো। দেখেন এখানে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা এটার সাথে আরেকটা জিনিস এডিট হচ্ছে গুগল ক্যালেন্ডার। আমাদেরকে রিমাইন্ডার দেয়। তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার আমরা যে কোনো ইভেন্ট অ্যাড করে রাখতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কিভাবে করব? দেখেন আপনি যখন এখানে ডেট অ্যাড করছেন, ডেট অ্যাড করার পর আপনাকে নিচে একটা অটোমেটিক্যালি অপশন দেখাচ্ছে বুক মিটিং। আমরা এইটাতে যখন ক্লিক করব আমাদেরকে গুগল ক্যালেন্ডারে নিয়ে যাবে। গুগল ক্যালেন্ডারে নিয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে আপনি একটা মিটিং এর টাইটেল দিবেন। হ্যাঁ, ক্লাস আইটি আমার একটা ক্লাস আছে এই টাইম শিডিউলে, এই টাইম থেকে এই টাইমের মধ্যে টাইম জোন দিয়ে আপনি এভাবে করে সবকিছু দিয়ে এরকম সেভ করে দিতে পারবেন। সেভ করে দিলে দেখেন ওই শিডিউল বা ওই টাইমে আপনার একটা এই যে 21শে ফেব্রুয়ারি ওখানে আপনার একটা ইভেন্ট সেট হয়ে যাবে। আচ্ছা তো ক্যালেন্ডারটা গেল। এরপর কি আছে দেখেন, পিপল আছে, ফাইল আছে, প্লেসহোল্ডার চিপ। আচ্ছা এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে অথবা প্লেসহোল্ডার চিপ থেকে ইউজ করতে পারি। পিপলের কাজটা আমরা কোনো একটা লোক বা কারো একটা মেইল বাড়িতে আমি এখানে নেম লিখলাম, নেমের পাশে ওনার একটা মেইল আমি অ্যাড করে দিতে চাচ্ছি। এই যে যেমন আমি এই ইমেলটা অ্যাড করে দিলাম। যে ব্যক্তি বা যার নাম আছে ওনার একটা ইমেল অ্যাড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা ইমেলটা অ্যাড করার পর আমাদের একটা দেখেন জিনিস দেখাচ্ছে যে মেনশন পিপল ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস ফাইল। গুগলের যে ফাইলগুলো সবগুলো ড্রাইভে সেভ হয়। ড্রাইভে সেভ করার পরে আমাদের থেকে এই ফাইলগুলো অ্যাক্সেস দিতে হয়। আমার এই ফাইলের অ্যাক্সেসটাকে যখন আমি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিব, তখন দেখবেন আমাকে এই জিনিসটা আর দেখাবে না। অর্থাৎ আমি এই মেইলটা অ্যাড করে দিচ্ছি, ওনার কাছে যখন ফাইলটা যাবে তখন এই মেইলের ওই লোক এই ফাইলের অ্যাক্সেসটা নিতে পারবে। এখান থেকে আমরা এভাবে করে মেইল অ্যাড করে দিতে পারি। এরপর হচ্ছে কোন একটা নির্দিষ্ট ফাইল বা কোনো যখন পাঠাবো আমরা চাইলে এটাও এখান থেকে অ্যাড করে দিতে পারি। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে ক্যালেন্ডার ইভেন্ট। ক্যালেন্ডার ইভেন্টটা কি? এই যে দেখেন আমি তখন একটা ইভেন্ট সেট করছিলাম না,
ওই ইভেন্টটাকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে এখানে ইনসার্ট থেকে স্মার্ট চিপ ক্যালেন্ডার ইভেন্ট। হ্যাঁ, এই যে এখানে আমার ক্যালেন্ডারে এখানে এটা দেয়া আছে, ইভেন্টগুলো সেট করা আছে বিধায় এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি গুগল ক্যালেন্ডারে যখন একটা ইয়ে করে রাখলাম, ক্লাস ফিক্স করে রাখলাম, ওটার এই যে ইভেন্টটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্লেস। কোন একটা লোকেশন, কোন একটা লোকেশন আমি একটা কোন ইভেন্টের জন্য প্লেস রেডি করতেছি, বা আপনার কোন একটা অফিসের নাম মেনশন করতেছি, তাদের অফিস লোকেশন বা কোন একটা জায়গার নাম আমরা এখান থেকে এই যে প্লেসটা ইউজ করে সরি প্লেস দেওয়ার পর আপনাদের এখানে টাইপ টু সার্চ ফর প্লেস। আমি যদি এখন এখানে লিখে দিই গাজীপুর। হ্যাঁ, গাজীপুরে এখানে অনেকগুলো লোকেশন চলে আসছে। বা আমি যদি এখন ওখানে লিখি অপশন ইন ফার্মাসিউটিক্যালস, এই যে দেখেন যেটা চাচ্ছে আমাদের এই জাস্ট লোকেশনে ক্লিক করে অ্যাড করে দিলে ওই লোকেশনটা বা প্লেসটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো ইনসার্ট মেনু থেকে। বুঝতে পারছি বিষয়টা? একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, আমাদের ক্লাসে সবাই কি টায়ার্ড? আমাদেরকে একজন দুইজন এটা আইটি হ্যাক যে ওইটা একটু দেখাইতেন যদি আবার। কোনটা? এটা আইটি নং এ যে এইচআই যে 641 এটা একটু কিভাবে কষাইছেন এটা দেখান। ও আচ্ছা, ইমেলটা কথাটা আবার একটু দেখুন। বুঝিনি আপু। আপনার কথাটা বোঝা যায় না ভাই। একটা বুঝতে পারছি, উনি মেইল অ্যাড করাটা বলছে। আচ্ছা এই যে দেখেন কোন পিপল মানে কোন একটা নির্দিষ্ট লোক বা ওনার মেইলটা আমরা যখন মেনশন করে দিব, ইনসার্ট থেকে স্মার্ট চিপ পিপল একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস, আপনারা কারো একজনের ইমেল অ্যাড্রেস বলেন। এখানে তো আমার অনেকগুলো ইমেল অ্যাড্রেস ডিফল্ট আছে, কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস বলেন। মরিয়ম হাবিব। RIOM। মরিয়ম হাবিব 5@gmail.com। আপনি যখন এন্টার দিয়ে দিবেন এইভাবে করে মেইলটা চলে আসবে। যখন আপনি এই মেইলে ক্লিক করবেন, এই যে অটোমেটিক্যালি ওনার মেইল বা ওনার যে ইনফরমেশন ওটা আপনি এখান থেকে ওনার কাছে চলে যাবে। আপনাকে এটা মেইলে ওপেন করবে। বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা এরপর আরেকটা আপু আরেকটা কি যেন কোয়েশ্চেন করছিলেন, কি জিনিস দেখিয়ে দেওয়ার জন্য আপু? লোকেশন সেট করে কেমনে? ও আচ্ছা এই যে ইনসার্ট থেকে স্মার্ট চিপ, এই যে এখানে দেখেন প্লেস থেকে আপনি যেই জায়গাটা চাচ্ছেন বা যেই প্লেসটা আপনি চাচ্ছেন ওটার নামটা টাইপ করবেন। আপনার দেশের বাড়ি কই ভাইয়া? মানিকগঞ্জ। এই যে আমি যদি আপনাকে লিখি মানিকগঞ্জের যেই জায়গায় আপনি চাচ্ছেন যেন মানিকগঞ্জে মেডিকেল কলেজ, এই লোকেশনটা এখানে অ্যাড হয়ে গেছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন বা যে ফাইলটা আপনি যাকে পাঠাচ্ছেন যে নাম বা লোকেশন দিয়ে ওনার কাছে এইভাবে করে
লোকেশনটা চলে যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা এরপর দেখ ক্লাসটা যদি আরেকবার দেখাইতেন, এই ক্লাসটা সেট করা। কোনটা ভাইয়া? এই যে ক্লাস সেট করছেন, যে ক্লাস আইডি নং এর এই নিচে। আচ্ছা ক্যালেন্ডারের ওটা। আচ্ছা ফেব্রুয়ারি লেখা ওইটা। হ্যাঁ ওটা দেখাই দিচ্ছি। ইনসার্ট থেকে আমরা স্মার্টচিপস চলে যাব। এখানে দেখো উপরে যে আমরা জিনিসটা ইউজ করছি এটা আরেকটা অপশন আছে প্লেস হোল্ডার, অর্থাৎ এটা নির্দিষ্ট স্পেসিফাই করে আমরা ওকে বুঝিয়ে দিব। এখান থেকে কিও আমরা সেম কাজগুলো করতে পারি। হ্যাঁ, এখান থেকে দেখেন একটা অপশন আছে ক্যালেন্ডার ইভেন্ট। ক্যালেন্ডার ইভেন্টে আপনি ক্লিক করার পর আমি একটা নতুন আমার এখানে ইভেন্ট সেট করা আছে তো। ইনসার্ট ক্যালেন্ডার। আচ্ছা আমার এখানে ইভেন্ট সেট করা আছে, এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে যখন এখানে ক্লিক করব আপনাদেরকে আমি এই জিনিসটা এখান থেকে দেখাই দিই। আমরা আমাদের মোবাইলে বা ল্যাপটপে দেখবেন যে গুগল ক্যালেন্ডার একটা অপশন আছে। হ্যাঁ গুগল ক্যালেন্ডারে আমরা শুরুতে গুগল ক্যালেন্ডারে চলে যাব। গুগল ক্যালেন্ডার আসার পর এইভাবে করে আমাদের সামনে একটা ইন্টারফেস দাগ থাকবে। এই ইন্টারফেসের বাম পাশে আমরা দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট একটা অপশন আছে। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখেন ইভেন্ট আছে, টাস্ক দেখাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আছে। হ্যাঁ, আপনি মনে করেন আপনার ইভেন্ট আছে বা আপনার কোনো টাস্ক বা কাজ আছে, ওটা আপনি আপনার মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি এখান থেকে ক্রিয়েট ইভেন্টে এখান থেকে মনে করেন আমি ইভেন্ট ক্রিয়েট করব, একটা টাইটেল দিবেন। হ্যাঁ, এখানে দেখেন আপনার কাছে তিনটা অপশন আছে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, টাস্ক আর হচ্ছে ইভেন্ট। আপনি এখান থেকে যদি ইভেন্টে সিলেক্ট করতে চান, এখান থেকে আপনি এই যে মনে করেন আমি ইভেন্ট সিলেক্ট করলাম ঢাকা ইউনিভার্সিটি। ওকে, তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে টাইম জোন। এখান থেকে আপনি কোন টাইমে বা কয় তারিখে আপনার ইভেন্ট আছে। এই যে মনে করেন আমি দিলাম মার্চের 3 তারিখ। টাইমটা সেট করবেন এখান থেকে আপনি কোন টাইমে আপনি যাচ্ছেন, 6টা PM বা আছে। আমি যদি এখান থেকে দিই সকালে 11টা AM থেকে 2টা PM পর্যন্ত আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি চাইলে গুগল মিট ভিডিও কনফারেন্সিং এর যদি কোনো লিংক থাকে ওটা অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার লোকেশন অ্যাড করে দিতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি যদি আমি লিখি, এই যে দিয়ে যখন এখান থেকে ক্লিক করে দিবেন আপনার গুগল ক্যালেন্ডারে এই ডেটে একটা এই যে সেট হয়ে গেছে। আপনি একটা ইভেন্ট আপনি মার্ক করে রাখছেন। এখন আপনার যখন ওই ডেটটা আসবে ওই দিন সকালবেলা বা তার আগের দিন মেইলে আপনাকে গুগল থেকে একটা রিমাইন্ডার পাঠায়। তারপর হচ্ছে আপনার অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন আসে। হ্যাঁ, আমার গুগল ক্যালেন্ডার থেকে আমার ইভেন্টটা যখন সেট হয়ে গেছে, আমি গুগল ডকসে গিয়ে যখনই কোনো একটা ক্যালেন্ডার থেকে ইভেন্ট করব, এই যে দেখেন আমার এখানে অটোমেটিক্যালি ইভেন্টের লিস্টগুলো দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে আমার কোন ইভেন্ট বা কোন তারিখে কোন ডেট এটা এখান থেকে সিলেক্ট করে দিই। দেখেন অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা ক্লিয়ার হয়ে গেল। একটা হচ্ছে গুগল ক্যালেন্ডার কিভাবে আমরা একটা ইভেন্ট করতে পারি টাইম শিডিউল সহ। আরেকটা হচ্ছে ওইটাকে আমরা কিভাবে এখানে আমাদের গুগল ডকসে ব্যবহার করতে পারি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে যেটা দেখবো স্মার্টচিপস থেকে প্লেস হোল্ডার ড্রপ ডাউন বক্সের কাজটা কি দেখেন। আমি ড্রপ ডাউন বক্স ক্লিক করলাম, এখানে দেখেন আমি প্রত্যেকটা ঘরে যখন ক্লিক পাশে একটা অপশন আছে, দেখছেন
তো এই অপশনটাতে আমরা এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি। এই যে এখান থেকে দেখেন প্রজেক্ট স্ট্যাটাস এটা অ্যাড করা আছে। আপনি যে টপিক বা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি চাইলে নিতে পারেন অথবা নিউ ড্রপ ডাউন বক্স দিয়ে আপনি আপনার মতো করে মনে করেন আমি এখান থেকে দিলাম পেমেন্ট স্ট্যাটাস দেওয়ার পর আপনি কয়টা অপশন রাখতে চাচ্ছেন? তিনটা চারটা। আপনি যদি অপশন রাখতে না চান এই যে পাশে দেখেন ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন এটা চলে যাবে। অপশন 1 আছে, আমি এখান থেকে দিলে অ্যাপ্রুভ। তারপর এখানে অপশন দিলাম মনে করেন পেন্ডিং। তারপর এখানে অপশন দিলাম কমপ্লিট। হ্যাঁ, এখন এখান থেকে আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে আইকনগুলো কালার করে দিতে পারেন। টেক্সটটাকে আপনি চাইলে কালার করে দিতে পারেন। এখান থেকে আমি এটাকে ব্লু কালার দিলাম। আপনি আপনার পছন্দের একটা কালার আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে দ্যাটস ইট। হ্যাঁ, এরপরে আপনি চাইলে নিউ অপশন অ্যাড করতে পারেন। যখন আপনি সেভ দিবেন দেখেন পেমেন্টের পাশে নিচে আসার কথা দিলাম, পাশে দিয়ে দিচ্ছি। পেমেন্টের পাশে যখন এখানে অপশন আসছে আপনি এখান থেকে এই যে পেন্ডিং অ্যাপ্রুভ অর্থাৎ নেম সেশন ডিপার্টমেন্ট আইটেম নাম্বার পেমেন্ট ইয়েস হলে এটা কমপ্লিট হবে। এখান থেকে যেটা চাচ্ছেন সেটা আপনার টাস্ক হইতে পারে, অ্যাসাইনমেন্ট লিস্ট হইতে পারে, আমার স্টুডেন্ট স্ট্যাটাস হইতে পারে, ক্লাস শিডিউলে প্রেজেন্টিং স্ট্যাটাস হইতে পারে। আমরা এখান থেকে ড্রপ ডাউন বক্স দিয়ে এভাবে করে আমরা যেটা চাচ্ছি বা যে কাজটা করতে চাচ্ছি ওটার ইয়েস নো বা কনফার্মেশন সবকিছু এই কাজটা আমরা গুগল ডক্সে এটা দিয়ে এই ড্রপ ডাউন বক্স দিয়ে করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন এখানে ট্যাবলে আরো কতগুলো অপশন আছে। আমরা যখন ট্যাবলটা নিলাম আমরা অনেক কিছু লিখছি, অনেক কিছু নাম আছে, অনেক কিছু আছে না। এখন এখানে ট্যাবলের অনেকগুলো অপশন যেমন আমি এখানে কাজ করলাম। এখন আমার নিচে একটা আরেকটা রো আবার লাগবে। আমি কি আবার ওখান থেকে কি আনবো? না, পাশে দেখেন আমি যেই বক্সটাতে কার্সর আসতেছি, কার্সর রাখার পরে পাশে অটোমেটিক্যালি একটা অপশন আসতেছে ইনসার্ট রো বিলো। তারপর হচ্ছে আপনি যখন এখানে রাখবেন, এখান থেকে যখন আপনি এটাতে দিবেন ক্লিক করবেন পাশে আসবে, কলামে রেখে যখন দিবেন পাশে আসবে। আপনি যখন রোতে রেখে দিবেন আপনি এখান থেকে পাশে বা নিচে আনতে পারবেন। হ্যাঁ, অথবা এখান থেকে দেখেন মোর একটা অপশন আছে। মোর অপশনে গিয়ে আমরা এখানে ট্যাবল অপশনটা চালু করব। ট্যাবল অপশনটা চালু করার পর আমরা এখানে এই যে কুইক লেআউট, ট্যাবলের লেআউটটা আপনি কিভাবে চাচ্ছেন, বটম লেফট, সেন্টার লেফট, ট্যাবলটাকে আপনি কিভাবে বসাতে চাচ্ছেন। অথবা আপনি এখানে দেখেন ট্যাবল যখন কার্সর রাখবেন পাশে একটা এই যে এসটিআর বক্স দেখা যাচ্ছে না, আপনি হাতে একটা আইকন আসবে, পরে চাইলে আপনি এটাকে মুভ করতে পারবেন। পুরো ট্যাবলটা চাইলে পুরো ট্যাবলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে এখান থেকে পুরো ট্যাবলটাকে বা আইকনটাকে আপনি মুভ করতে পারবেন। আমার এটা এখন মুভ করছে না কেন? আমি এখান থেকে লেআউট সিলেক্ট করে দিছি, টপ লেফট বা রাইট লেফট সেন্টার। এখান থেকে আপনি যেখানে চাচ্ছেন আপনি আপনার ট্যাবলটাকে সেট করতে পারবেন। এরপরে দেখেন কি আছে, ট্যাবলের স্টাইলটা আমরা সিলেক্ট করে দিলাম, র‍্যাপ ট্যাবল বোথ সাইড নাকি লেফট অন কোন পাশে থাকবে এটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারবো। এরপর হচ্ছে মার্জিন। এখান থেকে আমরা ট্যাবলের মার্জিনটাও সিলেক্ট করে দিতে পারবো, কোথায় কতটুকু দিতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে পজিশন, মুভ উইথ টেক্সট। আমার যদি টেক্সট করে আমার ট্যাবলটাকে মুভ করবে কিনা আমরা সবসময় পিক্সেল পেজে রেখে কাজ করব। এরপরে কলামের ডাটা টাইপ। এই যে আপনি এখান থেকে কি চাচ্ছেন, কি রকম ডাটা টাইপ চাচ্ছেন। নাম মানে হচ্ছে নরমাল যে টেক্সট ওটাতে থাকবে। ডেট হলে তারিখ বসাবেন, ডেটের জন্য ফিক্সড করা। এই যে দেখছেন এখানে একটা লেখা দেওয়ার পরে দিস ভ্যালু আমি এখান থেকে এই যে এভাবে করে লিখে দিলাম 10/1/2026 এভাবে করে আমরা এখান থেকে ডেটটা
সিলেক্ট করে দিতে পারবো। এরপরে ফাইল ড্রপ ডাউন বক্সে যে কাজটা দেখেন ড্রপ ডাউন বক্স, আপনি যেটা চাচ্ছেন এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন মোর অপশন থেকে। এরপর দেখেন রোতে কি আছে, রো এর হাইট কতটুকু হবে, এই জিনিসটা আমরা এখান থেকে দিতে পারবো। এটা কি হেডারের সাথে থাকবে কিনা, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। এরপর আছে সেল, এই যে প্রত্যেকটা সেলের অ্যালাইনমেন্ট কিভাবে হবে, টপ বটম লেফট রাইট মিডল, হ্যাঁ এগুলো। তবে এই মেইনলি হচ্ছে ট্যাবলের মোর অপশন থেকে যেটা কাজ করা হয় ট্যাবল থেকে ট্যাবলের লেআউটটা জন্য এখান থেকে ট্যাবলের এটা ইয়ে করা হয়, মানে কাজটা করা হয়। এখান থেকে ট্যাবলের একটা কালার বর্ডার দিতে চান, এই যে আপনি বর্ডার দিতে পারবেন। বর্ডারের হোয়াইটটা আপনি যত বাড়াবেন তত ভিজিবল হবে। বুঝতে পারছি? অথবা কোন একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, ওই সেলের কার্সরটা রেখে সেল ব্যাকগ্রাউন্ড কালার থেকে সিলেক্ট করে দিলেন। দেখেন আমি যে সেলটাতে কার্সর রাখবো ওখানে আমি কালার অ্যাপ্লাই করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, মোর অপশন থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এরপরে আরেকটা অপশন আছে, দেখেন কোন একটা ট্যাবল বা রোয়ের উপর যখন আমি রাইট ক্লিক করব, এখানে অনেকগুলো অপশন আসছে। ইনসার্ট টাইটেল রোয়ের কাজটা কি, যখন আমি দিব কোন একটা টেবিলে আমি পুরো নাম দিব। আমি এটাকে নাম দিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার পরে এটা হচ্ছে পুরোটা টাইটেল বক্স। এখানে সম্পূর্ণটা ট্যাবলের টাইটেল থাকে। এটাকে সিলেক্ট করে আমি এটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করে নিতে পারবো। কোন অ্যালাইনমেন্টে চাচ্ছি, এটাকে বোল্ড করে ইটালিক করে দিতে পারবো। হ্যাঁ, দিয়ে এটা একটা হেডিং চলে আসবে। এরপর দেখেন আবার রাইট ক্লিক করলে রো অ্যাবভ, আমার যদি উপরে একটা রো লাগে, এখানে আমার উপরে একটা রো লাগতেছে, রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট রো অ্যাবভ, নিচে লাগতেছে ইনসার্ট রো বিলো। এভাবে করে ডানে বামে ইনসার্ট লেফট রাইট, যেটা প্রয়োজন আমরা ওটা ওখান থেকে অ্যাডজাস্ট করে নিব। যদি কলাম লাগে বাম পাশে কলাম, ডান পাশে লাগে ডান পাশে। এরপর কোন রো বা কলাম ডিলিট করতে চাই, আমি এটা ডিলিট করব, রাইট বাটন ক্লিক করে ডিলিট রো, ওটা ডিলিট হয়ে গেছে। এরপরে ডিলিট ট্যাবলটা যদি ডিলিট করতে চাই, ট্যাবলটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি এখানে এই দুইটা জিনিসকে আমি দুইটা রো বা দুইটা কলামকে আমি একসাথে করে দেব ট্যাবলের। কেউ যদি কোথাও না বুঝেন আমাকে সাথে বলবেন। হ্যাঁ, আমাদের দুইটা কলামকে আমি একসাথে করে দিতে চাচ্ছি। তখন করতে হবে কি, দুইটা রো বা ট্যাবলকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পর আপনি এখানে দেখেন মার্জ সেল একটা অপশন পাচ্ছেন। এই মার্জ সেলে যখন আমি ক্লিক করব, দেখেন আমার দুইটা রো একসাথে কানেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? দুইটা রো বা কলামকে যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, হ্যাঁ, আমি যদি দুইটা কলাম এই রোকে করতে চাই, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল। দেখেন আমার যে উপরে নিচে রো বা কলাম যখন আমি একসাথে দুইটা কলাম বা তিনটা চারটা পাঁচটা আপনি যেটা করতে চান সিলেক্ট করে মার্ক। আবার যদি ফিরে আনতে চান তাহলে কি করব, কন্ট্রোল জেড ইউজ করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করার পর আপনি এখানে দেখেন আনমার্ক সেল একটা অপশন। এটা যখন দিবেন দেখবেন আপনার যেইটা আপনি মার্ক করছিলেন ওটা আবার আগের অবস্থায় চলে আসবে। বুঝতে পারছি? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা ইয়ে আছে? বুঝা গেছে ভাইয়া। আচ্ছা। এরপরে দেখেন স্প্লিট সেলের কাজটা কি, আমি চাচ্ছি আমার এই দুইটা জিনিসকে আমি আলাদা করে ফেলবো। টেবিল একটাতে এই টেবিলটাকে আমি আলাদা করে ফেলবো। এই টেবিলটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে যখন এই যে দেখেন নিচের অপশনটা কোথায় চলে গেছে? আচ্ছা, হ্যাঁ, যে সেলটাকে বা যে কলামটাকে আমি আলাদা করতে চাচ্ছি ওটাতে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করার পর যখন আমি স্প্লিট সেলে দিব, এটাকে আমি কয়েকটা সেল বা ইয়েতে ভাগ করতে চাচ্ছি। অর্থাৎ আমি এই যে বক্সটা আছে আমার, এই যে একটা সিঙ্গেল বক্স, এই বক্সের মধ্যে আবার রো কলাম করব।
হ্যাঁ, এটা তো পুরোটা একটা বক্স। আমি চাচ্ছি আমার এই পুরো বক্সটাকে আমি আবার এটার মধ্যে ভাগ করব। তাহলে রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেলস আমি যখন দিব আমার কয়টা কলাম লাগবে? ধরুন আমি দিলাম 2টা কলাম লাগবে, 2টা রো লাগবে। দিয়ে আমি যখন স্প্লিট দিব, দেখেন এই 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ একটা কলামের মধ্যে আবার 3টা 4টা অপশন আমার তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, আমার একটু দেখাবেন। আচ্ছা, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই একটা সিঙ্গেল বক্স, এই বক্সটার মধ্যে আমি আবার এটাকে ডিভাইড করব, ভাগ করব। তাহলে কি করতে হবে? বক্সটার মধ্যে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে দেখেন স্প্লিট সেল, অর্থাৎ আমি এই একটা সেলকে ভাগ করব। একটা আমার স্কয়ার বক্স আছে, এই বক্সটাকে আমি আবার 2-3 টুকরা করে ভাগ করব। স্প্লিট সেলে ক্লিক করার পর এখানে আমাকে অপশন দেখাচ্ছে আমি কয়টা কলাম চাইতেছি। আমি যদি 3টা কলাম চাইতেছি, আমার রো কয়টা লাগবে? 2টা রো লাগবে। দিয়ে যখন আমি স্প্লিটে ক্লিক করব, দেখেন আমার এই যে 3টা কলাম, একটা 2টা রো চলে আসছে। বুঝতে পারছি? এখন আপনি চাইলে আমরা প্রয়োজন অনুযায়ী এখানে আপনি টেক্সট অ্যাড করবেন। হ্যাঁ, আপনার যেটা চাচ্ছেন আপনি যদি নাম্বার অ্যাড করতে চান নাম্বার অ্যাড করবেন। এভাবে করে আমরা এখানে একটা নির্দিষ্ট কোন টেবলে নির্দিষ্ট একটা বক্সকে আমরা স্প্লিট বা নির্দিষ্ট সেলে আমরা ভাগ করতে পারবো। এরপরে দেখেন সর্ট টেবলটা কি? উপরে নিচে করে অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে করে সাজানো। টেবলকে যদি আমরা সাজাতে চাই রাইট বাটন ক্লিক করে যেখান থেকে সর্ট টেবল দিয়ে যখন আমি সর্ট ডিসেন্ডিং, আচ্ছা এখানে আমার অনেকগুলো মার্ক হয়ে আছে, এজন্য এটা নিচ্ছে না। ওকে, এইটাকে আমি এখন নিয়ে সর্ট টেবল দিয়ে সর্ট অ্যাসেন্ডিং দিলে দেখেন টেবলটা ভাগ হয়ে গেছে না? উপরে নিচে আগে ছিল এই অবস্থাতে, এরপরে আসছে আপনার এই অবস্থাতে। এরপরে এটাকে যদি আমি বলি আবার সর্ট করব ডিসেন্ডিং এ, যেটা এখন ডিসেন্ডিং করা আছে, এটা অ্যাসেন্ডিং করার পরে যেভাবে করে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ছিল। এরপরে দেখেন ডিস্ট্রিবিউট ফ্লো এর কাজটা কি? আমার এখানে রোহিত ভাইয়ের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের লেখাগুলা বক্সের ভিতরে একদম উপরে উঠে আছে, এটা আমরা একদম মাঝখানে কিভাবে নিব? এই যে সবগুলো টেক্সট সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ইনডেন্ট থেকে তুমি সেন্টার করে দাও। এখন দেখো লেখাগুলো মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এখন আরেকটা যেটা দেখাচ্ছি তোমার ওইটার প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে এখন দেখেন যে বক্সগুলো এলোমেলো আছে না? কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, এটা হচ্ছে রো ডিস্ট্রিবিউশন এবং কলাম ডিস্ট্রিবিউশনের কাজ। আমি যখন এই রাইট কোন একটা বক্সের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করব, এখানে আমি দেখেন আমার ডিস্ট্রিবিউট রো একটা অপশন আছে। এটা দেওয়ার পর দেখেন এখন আমার সবগুলো রো আমার টেক্সটের সাইজ অনুযায়ী এটা পুরোটা সবগুলো সমান হয়ে গেছে। বুঝা গেছে? এরপরে যদি আমি কোন একটা কলামকে বড় ছোট করি, মনে করেন এই কলামে আমি অনেকগুলো লেখা দিলাম, এটা একটু বড় হলো। হ্যাঁ, তারপরে এটাকে আরেকটু বড় করলাম, এটাকে একটু ছোট করলাম। এখন দেখেন আমি রো ডিস্ট্রিবিউশন করছি। আমার পুরো টেবিলটা সবগুলো ডাটা ইনপুট দেওয়ার পর আমরা যখন এখান থেকে ডিস্ট্রিবিউট কলাম দিব, কলামগুলো দেখেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এরপর আবার যখন ডিস্ট্রিবিউট রোজ দিব, রোগুলো তাদের টেক্সট আকারে বড় হয়েছে। বলেন ভাই এখন এই রো আগের রোগুলো ছোট ছিল, এখন কেন বড় হয়েছে? এই যে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন প্রথম যে রোটা আছে এটা একটু বড় নিচের দিকে, ওই কারণে ওই টেক্সটের সাইজ অনুযায়ী পুরো সবগুলো বক্স সে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট মেজারমেন্টে এটাকে অ্যাডজাস্ট করে নিতে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে ট্যাব অপশন হচ্ছে ওখানে যেটা মোর অপশন থেকে দেখছি আমরা এখান থেকে এটা পাইতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ট্যাবের বিষয়টা গেছে। এরপর দেখেন এখানে আরো অনেকগুলো বিষয় আছে ইনসার্ট পেজটাতে। আরেকটা বিষয় কি আছে? আমরা কোন ইনসার্টে
লিংকের বিষয়টা তো আমরা দেখাইছি কোন একটা ওয়ার্ড বা কোন ইয়াকে কিভাবে লিংক করে, এটা আমরা এখান থেকে করতে পারি। ড্রয়িংটা কি, আমি কোন একটা এলিমেন্ট আমি হাইলাইট করে দেখাবো। আমি আমার একটা বক্স লাগবে বা একটা অ্যারো চিহ্ন লাগবে, সার্কেল লাগবে। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? ইনসার্ট থেকে যখন আমরা ড্রয়িং এ যাব, ড্রয়িং এ গিয়ে যখন নিউতে ক্লিক করব, আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস দাঁড়াবে। এই ইন্টারফেসটা যখন দাঁড়াবে তখন আপনি এখান থেকে দেখেন এই যে এখানে অপশন আছে, সেই লাইন ইমেজ আপনি কোনটা চাচ্ছেন? আপনি যদি শেপ দিয়ে কাজ করেন, যখন আপনি শেপে ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলো শেপ আপনি এখানে পাবেন। সাপোজ আমি এটা নিলাম, নিয়ে আপনি এখানে আপনার সাইজ অনুযায়ী এটাকে ক্রিয়েট করে এখানে দেখেন অনেকগুলো অপশন চালু হয়েছে। বর্ডার কালার, সাপোজ এটা বর্ডার কালার আমি রেড দিলাম, ফিল কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এখানে অপশন আছে ড্যাশ লাইন, এটা কি কিভাবে চাচ্ছেন? ওই যে আউটলাইন যেটা আছে সেটাকে আপনি এখান থেকে ড্যাশ লাইন করে দিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি এটা ড্যাশ লাইনটা কত পিক্সেল চাচ্ছেন, এই পিক্সেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে করে আমরা যে কোনো ডকুমেন্টস বা আমরা চাইলে এখান থেকে এই যে জাতীয় পতাকা রাখতে পারি। এইভাবে করে দিলাম, দিয়ে আমার আরেকটা শেপ লাগবে। শেপস থেকে আমি সার্কেল নিয়ে এসে এই যে এটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটাকে কালার অ্যাপ্লাই করলাম। এই যে ড্রয়িং আর শেপ বুঝতে পারছি। পরে ক্রিয়েট করার পরে কালার অ্যাডজাস্ট করার পরে আপনি এখানে দেখেন যখন ক্লোজে ক্লিক করবে তখন দেখেন আপনার শেপটা আপনার ডকুমেন্টের মধ্যে চলে আসবে। এই যে আচ্ছা ডকুমেন্টটা আসছে কিন্তু আমি শেপটাকে মুভ করাইতে পারতেছি না। কেন মুভ করাইতে পারতেছি না? আমরা কোনো ইমেজ বা কোনো শেপ যখন নিব সেটাকে আমাদেরকে এখান থেকে এই যে টেক্সট শেপিং অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখবেন এটাকে আপনি ডানে বামে চাচ্ছেন, সব জায়গায় আপনি এটাকে মুভ করাতে পারবেন। উপরে বলেন নিচে বলেন। হ্যাঁ, আমার এটা গ্রুপ হয়ে কেন আছে? আমি দুইটা একসাথে ক্রিয়েট করাতে এটা একসাথে গ্রুপ হয়ে আছে। আচ্ছা তো এটু ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের ড্রয়িং এটা গেল। এরপরে যেটা দেখব এখানে ড্রয়িং এর মধ্যে আর দুটো অপশন আছে, ওটা একটু করে দেখাই দিই। এই যে আপনি দেখেন এখান থেকে আপনি লাইন টুল দিয়ে চাচ্ছেন, লাইন টুল দিয়ে আপনি কিভাবে চাচ্ছেন, যেভাবে করে চাচ্ছেন ওভাবে করে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ডকুমেন্টস আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। নিয়ে কালার অ্যাডজাস্ট করে অথবা কোনো ইমেজ বসালেন। আচ্ছা আমি এই ছবিটা নিচ্ছি, ছবিটা নিলাম, ছবিটা আসছে। আসার পর আমি চাচ্ছি এটার উপর আপনি শেপ দিবেন। শেপ দিয়ে এখানে কিছু একটা কালার করে বুঝাতে চাচ্ছেন বা টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, দিয়ে আপনি এটাকে ছোট করে দিলেন। দিয়ে বাইরে ক্লিক করার পর আপনি এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট বক্স নিলেন। টেক্সট বক্স নিয়ে আপনি কি চাচ্ছেন, আপনি আপনার ওই লেখাটা আপনি এখান থেকে বসাই দিতে পারবেন। দিয়ে আপনি এখান থেকে এবার ফন্ট সিলেক্ট করবেন, কোন ফন্ট চাচ্ছেন। আশা করি তারপর যখন সেভ এন্ড ক্লোজ দিবেন দেখবেন আপনার এই বিষয়টা বা পুরো জিনিসটা এখানে চলে আসবে। বুঝতে পারছি একটু ক্লিয়ার সবার? ভাই ওখানে যে তিতিমির লেখা, শুধু তিতিমির লেখা থাকলে তো ভালো হতো। আশেপাশে যে সাইডের দিকে যে একটা বক্স সিস্টেম রয়েছে, হ্যাঁ ওটা রিমুভ করে দেন। আপনি বক্স চাচ্ছেন না, শুধু তিতুমির লেখা আছে। এই তিতুমির লেখাটা সিলেক্ট করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন, যে কালারটা আপনার এখানে ভালো লাগবে বা ফুটবে। আপনি আপনার পছন্দসই কালারটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। দিয়ে আপনি এখান থেকে মনে করেন হোয়াইট কালার দিলাম। ওকে সেটা একটু ডার্ক ইমেজ হওয়ার কারণে বোঝা যাচ্ছে না।
দিয়ে আপনি যখন এটাকে কালার চেঞ্জ করে দিবে, হলুদ কালার দিয়ে দেখান। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটুক ক্লিয়ার। এরপরে আসি এরপরে এখানে আপনার ড্রয়িং গেল, সিম্বলস আছে, এখান থেকে আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারেন, স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে পারেন। হ্যাঁ, ইকুয়েশনের কাজটা কি? ইকুয়েশন দিয়ে ইনসার্ট থেকে ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা যে কোনো ম্যাথ বা যখন কিছু চাইবো, সূত্র বা যা কিছু আছে, আমরা এটা এখান থেকে লিখতে পারবো। এই যে এভাবে করে আমরা যে এটা চাচ্ছি, এটা আমরা এখান থেকে ইকুয়েশন থেকে আমরা যে সূত্র বা যেটা চাচ্ছি এটা আমরা এখান থেকে লিখে দিতে পারবো। এরপর ইকুয়েশন ক্লিক করে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কিছু ডিফল্ট অপশন আছে, কোন লেটারে চাচ্ছেন, যোগ গুণ ভাগ এগুলো গ্রেটার দেন লেস দেন, আপনি এখানে ক্লিক করবেন, আপনার এটা পছন্দ মতো এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ম্যাথের ইয়েটা। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আছে সিম্বল, এখান থেকে ইমোজি স্পেশাল ক্যারেক্টার ডকুমেন্টে কোনো কিছু আপনি বুঝাতে চাইলে এখান থেকে যেটা আপনার পছন্দ ক্লিক করে এই যে দেখেন যেটা ক্লিক করবেন সেটা অটোমেটিক্যালি আপনি এখানে অ্যাড হয়ে যাবে উপরে। অথবা আপনি এখান থেকে যেটা চাচ্ছেন, পাংচুয়েশন চাচ্ছেন, সিলেক্ট করে দিবেন যেটা খুঁজছেন, আফ্রিকান স্ক্রিপ্ট চাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা প্রয়োজন যেটা যাচ্ছে জাস্ট দিয়ে যখন আপনি ক্লিক করবেন এটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আসি আমাদের কমেন্ট অপশনটা কি? কমেন্ট অপশনটা তো আপনাদেরকে সেদিন দেখিয়েছি প্রথম ক্লাসে। একটা ওয়ার্ড আগেরটা আরেকবার দেখান তো। কোনটা ভাইয়া? ওই যে চিহ্নগুলো যেটাকে দেখেন এর আগেরটাই। আচ্ছা হ্যাঁ, এগুলাই। এই যে ইনসার্ট থেকে সিম্বল থেকে স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে ক্যাটাগরিজ এটা যেভাবে আছে ওভাবে থাকবে। এখান থেকে তুমি তোমার মতো করে যেটা চাচ্ছ, এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। তুমি যদি ইমোজি চাও ইমোজিতে ক্লিক করবে, এখানে অনেকগুলো ইমোজি আছে। এই যে দেখো ইমোজি এখানে চলে আসছে। তুমি যদি ল্যাটিনের কিছু ইউজ করবা, এই যে লেটার এখানে চলে আসছে। অথবা তুমি চাইলে এখান থেকে সিম্বলি করে মাউস দিয়ে ড্র করে দিয়ে দেখালে যেটার সাথে যেটা মিলে এরকম কিছু জিনিস ওখানে তোমাকে ওরা দেখাবে। যেটা প্রয়োজন তোমার জাস্ট এটাকে আমি যে কোনো করে দিলাম, এই সার্কেল টাইপ যেটা ধরতে পারছে এখানে সবগুলো দেখার যেটা প্রয়োজন তুমি এখান থেকে সেটা নিয়ে নিতে পারবা। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা আচ্ছা, সিম্বল সেটটা গেল। এরপর হচ্ছে পেজ এলিমেন্টে আসবো। পেজ এলিমেন্টে আসার পরে টেবল অফ কন্টেন্ট। পেজ এলিমেন্টে দুইটা জিনিস আছে, দেখো টেবল অফ কন্টেন্ট, হেডার ফুটার। তো সেদিন তোমাদেরকে দেখালাম পেজের হেডারে লেখা, ফুটারে লেখা। টেবল অফ কন্টেন্ট হচ্ছে সূচি। কোন একটা পেজের বা আমার কোন একটা ডকুমেন্টের শুরুতে আমি সূচি দিতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে টেবল অফ কন্টেন্ট ক্রিয়েট করে যেভাবে চাচ্ছি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে যে পেজ চাচ্ছি এই পেজের শুরুতে গিয়ে ইনসার্ট পেজ এলিমেন্ট টেবল অফ কন্টেন্ট প্লেন টেক্সট। এই যে এখান থেকে দেখো অ্যাড এ হেডিং, তারপর ফরম্যাট টাইপ স্টাইল দেয়া লেভেলের টেবল অফ কন্টেন্ট। এখান থেকে তুমি যেটা চাচ্ছ ওইভাবে করে তুমি তোমার মতো করে টেবল অফ কন্টেন্টটাকে সাজায় নিতে পারবে। যখন তোমার ডাটাগুলো সবগুলো এখানে সূচি আকারে আসবে। এরপরে যেটা আছে পেজ এলিমেন্টে ওয়াটারমার্ক।
ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্কে যখন ক্লিক করবে দেখো এখানে দুইটা অপশন চালু হবে, ইমেজ ওয়াটারমার্ক আর হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কটা কি? আমি চাচ্ছি আমার পুরো পেজে আমার কলেজের নাম বা আমার কোনো একটা ডকুমেন্টে আমি একটা ওয়াটারমার্ক ইউজ করব। এই দেখো এখানে একটা ইনসার্ট টেক্সট আছে, এখান থেকে আমি যদি দেখো পিতুমিল লিখলাম, লেখার পরে এখানে দেখো এই পেজে একটা অটোমেটিক ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গেছে। লেখার পরে এখান থেকে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবা, ফন্ট চেঞ্জ করে দিয়ে এটাকে ট্রান্সপারেন্সি কতটুকু ভিজিবিলিটিতে তুমি রাখবা তোমার প্রয়োজন মতো, এটাকে তুমি কতটুকু দিতে চাচ্ছ এটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবা। হ্যাঁ, আর এটা হচ্ছে কোনো কালার চেঞ্জ করতে পারবা না, এটা যে কালারে আছে সেভাবেই থাকবে। এটাকে তুমি চাইলে বোল্ড করতে পারো, ইটালিক করতে পারো। হ্যাঁ, টেক্সটটাকে এই যে টেক্সট কালার অপশন আছে এখান থেকে তুমি যে কালারটা চাচ্ছ, নরমালি হচ্ছে তোমার যদি বেশি হাইলাইট করে দিতে চাও বা যেভাবে চাও ওটা তুমি এখান থেকে তোমার মতো করে কালার সিলেক্ট করে ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে এটাকে তুমি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবা। ডাইজোনাল আর হরিজন্টাল কি? ডাইজোনাল দিলে এভাবে বাঁকা বাঁকি আসবে, আর হরাইজন্টাল দিলে দেখো এভাবে সোজাসুজি আসবে। আর এখানে একটা অপশন আছে বিহাইন্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। কোন ডকুমেন্টে অনেকগুলো টেক্সট থাকার পর তুমি যদি ওটা পিছনে দিতে চাও, মানে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে পেজে থাকবে, তখন হচ্ছে তুমি বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিবা। আর যখন তুমি কোনো লেখা অনেকগুলো লেখা সামনে দিতে চাইবে তখন ফ্রন্ট টেক্সট দিলে তখন তুমি ডান দিবা। তুমি এখন যদি এখানে কিছু আমি লিখি, দেখো এটা একদম টেক্সটের উপর করে বুঝা যাচ্ছে, মানে একদম সামনে আছে, তাই স্টাইলে বোঝা যাচ্ছে। তাহলে ওয়াটারমার্কটা ক্লিয়ার। এখানে আরেকটা যেটা আছে তোমার পিকচার ওয়াটারমার্ক। আর যদি দিতে না চাও জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিবা, রিমুভ করে দিলে চলে যাবে। এরপরে দেখো ইমেজ ওয়াটারমার্ক কি? কোন একটা ইমেজ দিয়ে আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করব। সাপোজ আমি এটা দিব, এই যে ইমেজটা আসার পরে এখান থেকে তুমি তোমার মতো করে এটাকে কতটুকু সাইজ চাচ্ছ, পুরো পেজ নাকি হচ্ছে 200% বা 150% সিলেক্ট করে দিলে এখান থেকে দেখবা তোমার এই যে ওয়াটারমার্কটা তোমার এই যে সাইজ অনুযায়ী চলে আসবে। আর ইমেজ ওয়াটারমার্ক যখনই ইউজ করবা তখন তোমাকে এই ফেভারিট অপশনটা রাখতে হবে। যদি না রাখো তোমার ইমেজটা এইভাবে একদম ক্লিয়ার করে দেখাবে, টেক্সট বোঝা যাবে না। অথবা এই যে এখান থেকে ফেভারিট অপশনটা চালু করে দিয়ে হ্যাঁ তোমার যতটুকু প্রয়োজন ওটাতে রাখবা, আর এখান থেকে তুমি সাইজটা অ্যাডজাস্ট করে নিবা কতটুকু সাইজ রাখতে পারছো। এরপরে দেখো নিচে একটা অপশন আসছে, আবার ইমেজটা নিয়ে আসি, আমি ইমেজটা নিলাম। হ্যাঁ, আচ্ছা এই ইমেজটা নিছি। দেখো ইমেজটা নিয়ে মোর ইমেজ অপশনে যাইলে তুমি এখান থেকে সাইজ এন্ড রোটেশন কতটুকু সাইজ, পাশে কতটুকু, ডানে কতটুকু রাখতে চাচ্ছ ওটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, পজিশন অন দা পেজ, মুভ উইথ টেক্সট বা টেক্সট চ্যাপিং এর যে অপশনটা আছে টপ সেন্টার ডান বামে, এটা এখান থেকে করে দাও। যে কালার ইমেজ করতে কোনো কালার বা অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করতে চাও, অপাসিটি যদি কমাইতে চাও, অপাসিটি তুমি কতটুকু রাখতে চাচ্ছ ইমেজে, ব্রাইটনেস কতটুকু থাকবে ইমেজের, হ্যাঁ কন্ট্রাস্ট দিয়ে তুমি কতটুকু পেজটাকে ভিজিবিলিটিতে রাখতে চাইতেছো, এগুলো সব তুমি এখান থেকে আমরা চাইলে এখান থেকে ইমেজ ওয়াটারমার্ক ইউজ করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা এরপরে দেখো আরেকটা অপশন আছে ফুটনোট। অনেক সময় দেখো অনেকগুলো ডকুমেন্টে বা ম্যাগাজিনে নিচে কিছু ছোট ছোট করে লেখা থাকে না, বা অনেক বিভিন্ন ডায়েরিতে কিছু ব্যক্তিদের উক্তিগুলো লেখা থাকে নিচের দিকে যেভাবে করে। হ্যাঁ, যেমন আমি যদি লিখি সাকসেস ইজ এভরিথিং, যেভাবে করে আমরা ফুটনোট অ্যাড করতে পারি। 1 2 তুমি যেটা চাচ্ছ সেটা এখান থেকে এইভাবে করে একটা দুইটা তিনটা বা যতটুকু চাচ্ছ এভাবে করে এখান থেকে আমরা নিচের দিকে অর্থাৎ হেডার অপশনে কিছু ফুটনোট চাইলে আমরা অ্যাড করে দিতে পারি কোনো ডকুমেন্টে ফুটনোট অপশন থেকে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে তোমার পেজ এলিমেন্টে ফুটনোট পেজ নাম্বার।
আমি কোথায় পেজটা দিতে চাচ্ছি, পেজের অপশনটা আমার পেজের নাম্বার থাকে 1 2 3 4 এই যে এভাবে করে আমরা চাইলে পেজ 1 এ ক্লিক করলে দেখো এই যে এখান থেকে আছে, আমরা চাইলে এটা পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে পজিশনটা চেঞ্জ করব? ইমেজে যাওয়ার পর যখন পেজ এলিমেন্টে যাব, এখানে দেখো পেজ নাম্বার, নিচে এখানে অপশন আছে ডান পাশে কোণায় কতটুকুতে থাকবে সেন্টারে, অথবা মোর অপশনস যখন যাবা এই যে দেখো মোর অপশন থেকে তুমি কি পেজের উপরে নাম্বার রাখতে চাচ্ছ বা পেজের নিচে রাখতে চাচ্ছ, এটাও সিলেক্ট করে দিতে পারবে। স্টার্টে অর্থাৎ তুমি কয় নাম্বার পেজ থেকে যাচ্ছ বা কত থেকে তোমার পেজ নাম্বারটা শুরু হবে। তুমি চাচ্ছ আমি 5 থেকে শুরু করব, 5 সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করব। দেখো পেজ নাম্বারটা 5 থেকে শুরু হয়েছে। বুঝতে পারছি। একটু পর্যন্ত ক্লিয়ার।